সিলেট প্রেস ক্লাব উপস্থিত, সিলেট জেলা প্রেস ক্লাব উপস্থিত, ইমজা উপস্থিত, সিলেট অনলাইন প্রেস ক্লাব উপস্থিত, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উপস্থিত, টিভি ক্যামেরা জার্নালিস্ট নেতৃবৃন্দ ও সিলেটের সকল সাংবাদিক নেতৃবৃন্দ, সম্মানিত কাউন্সিলরবৃন্দ, সকলকে আজকের আমি আপনাদেরকে সকলকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আমি একটি গত কয়েকদিন যাবৎ প্রবল বর্ষার কারণে এবং হঠাৎ করে গত 3 দিন আগে প্রবল বৃষ্টির কারণে হঠাৎ করে সিলেট শহরের প্রায় সবকটি এলাকা নিমজ্জিত হয় এবং এর কারণে আমরা অনেকেরই বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান আকস্মিকভাবে এই পানির কারণে আমরা নিমজ্জিত হই। জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ বিশ্বব্যাপী একটা সমস্যা। আবহাওয়ার বিরূপ প্রভাবে প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে এই সমস্যা। সিলেটে অতিবৃষ্টি, তীব্র তাপদাহ, শীতকালে গরম অনুভূত হওয়া কিংবা তীব্র কুয়াশা তথা আবহাওয়ার বিরূপ প্রভাব বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের। ভয়াল বন্যার পর একটানা তাপদাহ নতুন করে সংকটে ফেলে সকলকে। এরই মধ্যে গত শনিবার দিনে অস্বাভাবিক তাপদাহের পর রাতে অল্প সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে আকস্মিক দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। সেই দুর্ভোগের শিকার আমি নিজেও, যদিও আমার বাসা নগরীর মধ্যভাগের উঁচু এলাকায়। যাই হোক, আপনারা এরই মধ্যে জানেন যে শনিবার রাতে 11:02 থেকে রাত 12টা পর্যন্ত 58 মিনিটে 70 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওই দিন সকাল 6টা থেকে মোট 6 ঘন্টায় 58 মিনিটে 163 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা সাম্প্রতিক সময়ের সিলেটের সবচেয়ে কম সময়ের বেশি পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড। এটিকে অতি প্রাকৃতিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি পর্যালোচনায় আমরা তাৎক্ষণিক সচেষ্ট হই। আবহাওয়া অফিসের আগাম সতর্কবার্তায় এই অতি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা ও নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেছি, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছি। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে চলতি বছরের এমন ঘটনা আরও ঘটতে পারে বিবেচনায় আমরা সিসিকে জরুরি সেবা আয়োজন করেছি। আমাদের করণীয় নির্ধারণ করেছি। এরই মধ্যে দিন কিংবা রাত অতিবৃষ্টি শুরু হলে আমাদের 8টি স্ট্রাইকিং টিম পরিচ্ছন্নতার কাজে প্রস্তুত রয়েছে। আমি সহ সকল কাউন্সিলর, কর্মকর্তারা, কর্মচারীরা মাঠে থাকব ইনশাআল্লাহ। জলবায়ুতার কিছু ব্যর্থতার কথা আমি বলবো। আমি এখানে যদিও লেখা আছে, তার সাথে প্র্যাকটিক্যালি আমি যেটা আছে সেটা আমি দায় স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই। এবারের যে বর্ষা শুরু হওয়ার আগে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আমাদের কিছু ধারণা ছিল যে বৃষ্টিপাত শুরু হবে আরও 2 মাস পরে, কাজে এর আগে আমরা কিছু কাজ করে ফেলি, যার জন্য আমাদের এই ধারণাটা প্রাকৃতিক কারণে বিপর্যয় করছে। আগে বৃষ্টি চলে আসছে, যেমন বঙ্গবীরে রাস্তার যে জলবদ্ধতা, সেটা হচ্ছে আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা, সেটার মধ্যখানে বৃষ্টি চলে আসাতে আমাদের এই ড্রেনগুলো কিছু অবস্ট্রাকশন সৃষ্টি হয়, যার কারণে এখানে পানি হচ্ছে। আপনারা জানেন এবারের বন্যায় দলদলি বাগানে বিরাট টিলা মাটি ধসে, মানে ভূমি ধসেছে, যার ফলে বৃষ্টির পানি এবং তার সঙ্গে পলি, সমস্ত আমাদের ড্রেনগুলো পলিতে একদম ভরে গেছে। কারণ আমাদের যে সড়া খাল বা ড্রেনের যে ড্যাপ ছিল,
এই একটানা মানে বর্ষার সিজনে আমরা কোনো এখানে ড্রেনে বা ছড়ায় কোনো কাজ করতে পারি নাই, কারণ তখন বন্যা ছিল, পানি ছিল, এবং একসঙ্গে পলি আর অপর দিকে আমাদের নাগরিকদের একটু সচেতনতার অভাব। বাড়ির যত আবর্জনা আছে, কাপড় থেকে শুরু করে, পলিথিন থেকে শুরু করে, লেপ তুষক যা আছে সবই ড্রেনে ছেড়ে দিয়েছেন। তো সব মিলিয়ে এই ড্রেন কিংবা ছড়ার যে নব্যতা সেটাও কিন্তু লোপ পেয়েছে। তারপরে আমাদের রাস্তাঘাট আমরা পরিষ্কার করি রাত্রে 12টার পরে। এদিন যেদিন বৃষ্টি হয়েছে রাত 10টা থেকে 9টা, 10টা থেকে আরম্ভ হয়েছে। আমাদের কর্মীরা তখন ফিল্ডে কাজ করে নাই, মানে যেটা নর্মাল কোর্সে 12টায় গিয়ে কাজ করতো। তখন যে আমাদের পথচারী বলেন আর আমাদের ব্যবসায়ী ভাইরা বলেন, রাস্তার মধ্যে পলিথিন যা পড়ছে পানি থাকা গিয়ে ওই যে আমাদের ছিদ্রগুলো এগুলাতে ব্লক হয়ে গেছে। পানি তখন কাটতে পারে নাই, পানি তখন এই বেশি বৃষ্টি হয়েছে আরেকটা দিকে এইসব ব্লকের কারণে পানি ড্রেনে যেতে পারে নাই। এইটা একটা আমরা নিতাম। অপর দিকে আমাদের কিছু মনিটরিংয়ের আমরা যে বন্যার পরবর্তীতে আমাদের সময় পাই নাই, এর মধ্যে কুরবানির ঈদ চলে আসলো। কুরবানির ঈদ চলে আসাতে কুরবানির বর্জ্যগুলো আমরা অপসারণ করার জন্য আমরা ওই দিকে মনোযোগ দিয়েছিলাম। কিন্তু আমরা ওই সময়ে, যদিও এটা ব্যাড লাক, আমরা যদি ওই পয়েন্টে বা আমাদের ড্রেনেগুলোতে আমরা যদি যে ময়লা যেটা জমছিল ওইগুলা যদি আমরা পরিষ্কার করে ফেলতাম, তাহলে কিন্তু শহরের অনেক জায়গায় এই পানিটুকু উঠতো না বলে আমার বিশ্বাস। তো যাই হোক, এটা আমি মনে করছি এটা আমাদের এতটা চিন্তা করি নাই, এই ধরনের বৃষ্টি হওয়ার চিন্তা করি নাই। এটা আমাদের ল্যাপসেস, আমি মনে করি এটা আমাদের দায়ে আমরা স্বীকারই করতেছি। আমি কালকে রাত্রেও আমরা বিভিন্ন জায়গায় আমাদের কাউন্সিলররা প্রত্যেকের জায়গায় আমরা এইসব জায়গায় গিয়ে দেখলাম যে আমাদের এই প্রতিবন্ধকতা। পাশাপাশি দুর্ভাগ্য হচ্ছে বৃষ্টির সময় কেউ বাইরে হয় নাই, ঘর থেকে বাড়িতে পারে নাই, তখন মানুষে করছে কি, যার যেটা আবর্জনা আসছে সবই ছেড়ে দিছে। হয়তো পানিবন্দী অবস্থায় কোথায় যাবে, আশ্রয়কেন্দ্র স্থল থেকে যে আছে সেটা সেই কারণেও হইতে পারে। আমি এর জন্য আসলে আমরা দুঃখিত যে আমাদের নগরবাসী কষ্ট পেয়েছেন। তবে আমরা গতকালকে থেকে আমরা এই মুহূর্তে বর্ষার আগাম বলা যাচ্ছে না। অক্টোবরে আমাকে আবহাওয়া অফিস জানিয়েছেন যে আজকে রাত্রে 19 তারিখ, আজ রাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখের সেটা নাকি সরে গেছে, সেটাকে 22 এবং 23 তারিখে মুষলধারে বৃষ্টি এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখন বলছি আমাদের নদীর পানি কমেছে ঠিক, কিন্তু এতটুকু কমে নাই যেটা আমাদের ছড়া থেকে নিচে। আমাদের ছড়ায় আর নদীর পানির যেটা লেভেল, যার জন্য পানি ওইদিকেও কাটতেছে না। আপনারা জানেন এবার বন্যায় 2 নদী একসঙ্গে এফেক্ট করতেছে। আর কোনোদিনই কুশিয়ারা নদীর পানি ওইদিকে গিয়েছে শেরপুরের দিকে, কিন্তু বালাগঞ্জ মেরে সিলেটের দিকে দাবি করে আজকে বড়েখান্দির দিক পর্যন্ত চলে আসছে কুশিয়ারার পানি। তো এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা ধৈর্য সহকারে আমাদের এটা কাজ করতে হবে। অনেকে মনে করছেন যে এখানে মনে হয় এখানে কাজ হয় নাই বলে আমাদের পানি ডুবে গেছে। কোনো না কোনো একটা সেক্টরে ব্লক হয়ে, যেমন নূরজাহান ক্লিনিকের পিছনে ডিস্ট্রিক্ট জাজের বাংলোর টিলার 10-এ সেই ছড়ার মধ্যে গিয়ে পড়ে গেছে। আমরা এখন বৃষ্টি কমার পরে তখন গিয়ে পেয়েছি। এখন ওইখানে যে আমি এক্সেভারটা লাগাবো সেই অবস্থাও নাই, কারণ ওইখানে গেলে আরও মাটি ধসে যাবে। তো এখানে আমরা ম্যানুয়ালি তো এত বড় মাটির 10টারে আমরা করে লাকাতুরার মাল্লিছড়ার মুখে
আপনারা দেখেছেন রাস্তা পর্যন্ত মাটি ধসে পড়ে গেছে এবং ছড়াতে গিয়ে এগুলা সব ব্লক হয়ে গেছে। এরপরে আমাদের যদি জলবদ্ধতা আমাদের ড্রেনেজ, তারপরেও যেটা আপনার নব্যতা ছিল, যেটুকু ছিল এইটুকু দিয়েও কিন্তু আপনারাও স্বীকার করবেন ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু এই পানিগুলা নেমে গেছে। কোথাও 1 ঘন্টার বেশি পানি আটকে নেই। এখন আমরা এই ড্রেনগুলো, ছড়াগুলো আমরা অবশ্যই এই মুহূর্তে কাজ করার, সব ড্রেন একলগে কাজ করতে পারবো না, যেহেতু বৃষ্টি এবং নদীতে পানি আছে, এখানেও ছড়াতেও পানি আছে। তবে আমরা এই মনে করছি আমাদের বিশেষজ্ঞদের আলোচনা হলে যে আমরা বৃষ্টি হলে আমাদের রাস্তায় থাকবো, যাতে করে ড্রেনের মুখটা খালি থাকে এবং আমরা যেসব বড় বড় ছড়ার মধ্যেখানে কিছু গ্যাস পাইপ লাইন, কিছু পানির বড় বড় লাইনের কারণে বাধা আটকে, এইগুলাকে আমরা পরিষ্কার যতটুকু করা যায় আমরা সেটা অব্যাহত, যাতে করে মানুষকে জলবদ্ধতা মানে এই যে সেদিন রাতে যেটা হচ্ছে সেটা যাতে না হয়। আরেকটা বিষয়, আপনারা সবাই পত্রপত্রিকায় বিভিন্নভাবে গত কয়েকদিন যাবৎ শুনছি যে 70 কোটি টাকা ব্যয় হলো, উন্নয়ন গেল কোথায়? এবং সবাই মুখে 1228 কোটি টাকা আমরা পেয়ে গেছি এবং 1228 কোটি টাকা উন্নয়নটা। তো আজকে এটা আমি ক্লিয়ার করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নে করোনা পরবর্তী সময়ে 1228 কোটি টাকা শর্ত সাপেক্ষে বরাদ্দ অনুমোদন দিয়েছেন। কিন্তু এই পরিমাণ অর্থ পেতে বিধি অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনকে নিজস্ব আয় থেকে 20% অর্থাৎ 245 কোটি টাকা যুক্ত করতে হবে নিজস্ব আয় থেকে, আর 80% অর্থাৎ 982 কোটি টাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেবে। বরাদ্দের পুরো টাকা 1 বছরে দেবে না, 4টি অর্থ বছরে এই টাকার ছাড় দেওয়া হবে, যেটা 2024-এর ডিসেম্বরে গিয়ে এটা শেষ হবে। এই বরাদ্দের প্রথম ধাপে আমরা 2020-21 অর্থ বছরে 129 কোটি টাকা পাই। পরের অর্থ বছরে 2021-2022-এ 200 কোটি টাকা বরাদ্দ পাই। এখন পর্যন্ত 982 কোটি টাকার মধ্যে সিসিক পেয়েছে 329 কোটি টাকা। ফলে সিসিকের 1200 কোটি টাকা জলে গেছে, 1000 কোটি টাকার উন্নয়নে কোনো কাজ আসেনি, এমন তথ্য মনে হয় সঠিক নয়। আরেকটা জিনিস, কালকে কোনো একটি মিডিয়াতে দেখেছি 1000 কত কোটি টাকা। তো আমরা তো এই তথ্য, আমার মনে হয় জনমনে এইসব জিনিস মানে সঠিক তথ্যটা থাকলে বলে জনমনের মধ্যে প্রশ্ন আসে না, অথবা মানুষের মধ্যে একটা অনাস্থা সৃষ্টি হয়, মানুষের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, যার ফলে নাগরিকরা মানে বিরূপে আমাদেরকে সহযোগিতা চাইতে তারা অসহযোগিতা পূরণ। আর সঠিক তথ্য জানেন নিশ্চয়ই, এই নগরবাসী সবসময় আমাদেরকে সহযোগিতা করে আসছেন। আমি বিশ্বাস করি তারা আমাদেরকে আরো সাহায্য করবেন এবং আমাদের সরকারি অর্থ কারো পক্ষে আমরা সেক্রেটারি হয়ে খরচ করা অসম্ভব। নজরদারির জন্য আরো অনেক প্রতিষ্ঠান আছে। সরকারের বরাদ্দকৃত অর্থ দ্বারা উন্নয়ন কাজ বাস্তবায়ন যথাযথ নিয়ম রয়েছে, এসব বিষয়ে আপনাদের যথেষ্ট ধারণা রয়েছে। তাছাড়া আমাদের এই বছরে দেখেন, গত 2 বছর গেছে আমাদের করোনা কারণে আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো স্থবির হয়ে পড়েছে। এই করোনাকালীন এই সময় উত্তীর্ণ হইতে না হইতেই আমাদের বন্যা চলে আসছে। আমাদের যে 329 কোটি টাকা, যেটা আমরা 1228 কোটি টাকার মধ্যে
মানে 982 কোটি টাকার মধ্যে 329 কোটি টাকা যেটা পেয়েছি সেটার কাজ কিন্তু সমাপ্ত হয়নি, এটা চলমান। বৃষ্টির কারণে, বন্যার কারণে এগুলা স্থবির হয়ে পড়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু ঠিকাদাররাও কাজ করতে গিয়ে আমরা যেটা তদন্ত করে পেয়েছি, ওই যে ছড়া নিচে বা ড্রেনের নিচে যে কাঠ ছড়া দিয়ে শাটারিং দিছিল সেটা যথাসময়ে তুলে আনে নাই, যার কারণে এটাও একটা প্রতিঘটন বেশ সবটা না, কয়েকটা স্থানে এটা আমরা পরিচিত করছি। এখন আমরা যেটা করেছি সেটা মন গড়া কোনো সিদ্ধান্ত আমরা করিনি। সরকারের কাছে আমাদের একটা মাস্টার প্ল্যান, সিসিকের মাস্টার প্ল্যানটা আমার গভর্নমেন্ট করেছে 2010-এ। সেই মাস্টার প্ল্যানের আওতায় আমরা কতগুলো ছড়া রাস্তা দিয়েছি, সেই প্ল্যানিং আমাদের লোকাল গভর্নমেন্টে দিয়েছি। লোকাল গভর্নমেন্টের যাচাই কমিটি মিটিং করেছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে, তারপরে তারা তদন্ত টিম এসছে, তারা ফিজিক্যালি এখানে ভিজিট করেছেন, ফিজিবিলিটি স্টাডি করেছেন, তারপরে এটা গেছে মিনিস্ট্রিতে, প্ল্যানিং মিনিস্ট্রিতে, প্ল্যানিং মিনিস্ট্রি এটা কোয়েরি করেছে, প্ল্যানিং মিনিস্ট্রি কোয়েরি করার পরে দে আর স্যাটিসফাইড হয়ে তারপরে এটা সরকার অনুমোদন। খালি কোনো জিনিস আনপ্ল্যান ওয়েতে এটা সরি না, আমরা মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা এইটুকু করেছি। যদি এটার মধ্যে কোনো ত্রুটি থাকে, কোথাও অপরিকল্পিতভাবে আমরা করে থাকি, দয়া করে শব্দ অপরিকল্পিত ঠিক আছে, কিন্তু মানুষ মাত্রই আমাদের ভুল থাকতেই পারে। তো অপরিকল্পিতটা কোন জায়গায় সেটা যদি একটু আমাদেরকে দোষ ধরে দিতে তো অসুবিধা নেই, সেটা দিলে আমরা মাথা পেতে নেব। আমরা ওই অপরিকল্পিতটা আমরা অবশ্যই সংশোধন করবো যদি এটা থাকে কারো কাছে স্পেসিফিক। তাছাড়া দেখেন আমাদের এই পুরো টাকাটা আনতে হলে আমাকে 20% দিতে হবে। 20% দিতে গেলে আমাকে যেমন এই যে আমাদের 300 কত টাকা দিচ্ছি, 245 কোটি টাকা আমাদের নিজস্ব তহবিল থেকে দেওয়ার পরে আমরা 982 কোটি টাকা পাবো। তো সিটি কর্পোরেশনের কি সোর্স আছে যে 200 কত কোটি টাকা দিলে দেওয়া? তো আমরা কিছু কালেকশন করে এবার তো আমরা যে 329 কোটি টাকা, সেটা 45 কোটি টাকা আমরা রেভিনিউ থেকে কালেকশন করে এটা জমা দেওয়ার পরে আমরা 329 কোটি টাকা পেয়েছি। আর এটা চারটা মানে 4 বছরে গিয়ে এটা শেষ হবে। এই হলো আমাদের বিষয়। আমরা সিসিকে জলবদ্ধতা নিরসনে ফিজিবিলিটি স্টাডি করা হয়। ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং IWM ফিজিবিলিটি স্টাডি করে সেই মাস্টার প্ল্যান ও ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী সিসিকে ছড়া ড্রেনের উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। ড্রেনের প্রসার বা বর্ধিতকরণ কত হতে পারে সেটা জলবদ্ধতা নিরসনে মহানগর এলাকার নিম্ন অঞ্চল এবং নদী তীরবর্তী এলাকায় সুইচ গেট নির্মাণ। আমাদের আরেকটা কারণ হচ্ছে নদীর থেকে আমাদের ওয়াটার লেভেল থেকে আমাদের কিছু কিছু নিম্ন এলাকাগুলা নিচু আছে। এই ব্যাপারে আমি সেদিন আপনারাও বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সহ আমাদের এই অঞ্চলে আমাদের যে ওয়াকওয়ে এবং শহর বাদ না দিলে এই পানি উঠবে এবং সুইচ গেট না দিলে আমরা নদীর পানি ওভারফ্লো করে আমাদের ছড়া দিকে ভিতরে ঢুকবে। কাজে এইটা আমরা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, সেটা লোকাল গভর্নমেন্টে পাঠিয়েছেন, তারা এখন স্টাডি করবেন। এই হলো আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু দিয়ে দিয়েছি যে এই সড়ককে বাধিত করে। এখন আমাদের বর্তমানে যে রাস্তাঘাট যেভাবে ড্যামেজ হয়েছে, এই ড্যামেজের জন্য আমরা বৃষ্টির থামলেই আমরা ইনশাল্লাহ এই কাজটুকু করব। ছড়া খাল অবশ্যই আবার খনন হবে। বৃষ্টির আগ মুহূর্ত আমরা মনিটরিং করব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, পরামর্শ চাই। আমাদের ব্যাপারটা হচ্ছে আপনাদের সহযোগিতায় উৎসাহ হয়ে এই মিডিয়া
আপনারা যেভাবে একটা মানুষ কোনোভাবেই মানুষ হিসাবে স্পিরিট পায় যখন তার পক্ষে কিছু সমর্থন থাকে, আপনাদের মিডিয়ার মাধ্যমে সেই সমর্থন পাওয়ার কারণে আমরা সেই স্পিরিট নিয়ে এই আবহাওয়া অফিসের ওনাকে আমরা সেই স্পিরিট নিয়ে কাজ করেছি। আমি মনে করি এই এই ডেভেলপমেন্টের, এই উন্নয়নের আমাদের সঙ্গে আপনারা যারা সংবাদ কর্মী যারা আছেন, দায়িত্বশীল সাংবাদিক যারা আছেন, তাদের এই সকল পরামর্শ এবং তাদের সেই সকল গাইডলাইনের কারণে আমরা অনেকটা এইটুকু কাজ করতে পেরেছি। যতটুকু সফলতা সব আমাদের সকলের, ব্যর্থতা যতটুকু আছে সব আমার। আমি সেই দায়ভার নিয়েই আমি আপনাদের সকলের সহযোগিতায়, এই শহর আপনাদের সকলের সহযোগিতার কারণে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমলে, এই সরকারের আমলে কতটি সিটি কর্পোরেশন, 12টা সিটি কর্পোরেশনের মধ্যে আমরা পরপর তিনবার আমরা প্রথম স্থান অধিকার করেছি। সেটা আপনাদের সকলের মানে এই রিপোর্টিংয়ের কারণে। আমি মনে করি আমরা আগামী দিনেও আমাদের কিছু দুর্বলতা থাকলে সেই দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের অবশ্যই বাংলাদেশে আমরা এই নগরী একটা স্মার্ট নগরী বলেন আর পরিচ্ছন্ন নগরী বলেন, মানুষের প্রত্যাশা যেটা সেটা পূরণ করতে সক্ষম হব। আমি সিলেট আবহাওয়া অফিসের চেষ্টায় আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী এখানে আমাদের সামনে বসে, আমরা কারণ আপনাদের ওনাকে দাওয়াত করার এই কারণ হলো, যদি আগাম কোনো অতিবৃষ্টির কোনো লক্ষণ থাকে বা কিছু থাকে, তাহলে আমরা তো একটা সিদ্ধান্ত নিচ্ছি 8টা স্ট্রাইকিং ফোর্স, বৃষ্টি থাকলেও আমরা থাকবো, এই যে খাল বা আমাদের এই ছিদ্রগুলো যাতে পরিষ্কার করে দেওয়া যায়, বা আপনাদের কাছে কোনো পরামর্শ পাই সেটাও আমরা সংগ্রহ করব। আমি এখন সিলেটের আবহাওয়া অফিসের জনাব সাইদ আহমেদ চৌধুরী আমাদের এই আর কোনো বার্তা আমাদের জন্য অ্যালার্মিং আছে কি না সেটা দিলে আমি খুশি হব। আমি একটু দুটো ভাগে ভাগ করতে চাচ্ছি। একটা হলো গিয়ে আমাদের এখন পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে তার উপর একটু আলোকপাত করতে চাচ্ছি। সেটা হলো গিয়ে জুন মাস থেকে যদি ধরি, তাহলে জুন মাস পর্যন্ত আমাদের যে বৃষ্টিপাত হয়েছিল, জুন মাসে প্রায় 77.93% বেশি ছিল। এটা হলো আমাদের জন্য নর্মাল থেকে বেশি। আমাদের নর্মাল ছিল 818.4, যে সে জায়গায় আমাদের মোট বৃষ্টিপাতের পরিমাণ 1456.2। আর জুলাই মাসে আজকে পর্যন্ত 819.2 আমাদের নর্মাল। এখন পর্যন্ত বৃষ্টিপাত যেটা হয়েছে 530.5। তবে এখানে একটি বিষয় আছে যে প্রথম দিকে আমাদের সপ্তাহের প্রথম দিকে, মাসের প্রথম অর্ধে আমাদের বৃষ্টিপাতের দিন সংখ্যা ছিল ঠিক, কিন্তু বৃষ্টির পরিমাণটা খুবই নগণ্য ছিল। কোনো কোনো দিন দেখা গেছে 0.1, 0.3 সেরকম ছিল। হঠাৎ দেখা গেছে যে গত কয়েকদিন আগে 16 তারিখ তো, হ্যাঁ 16 তারিখ শনিবার, সরি 16 তারিখ আছে। গত 17/7 অর্থাৎ 16 তারিখ দিনগত রাত যেটা, সেই রাত্রেবেলাতে আমাদের বৃষ্টিপাত হয়েছে টোটাল বৃষ্টিপাত ছিল 163.2, এবং সেই বৃষ্টিপাত যদি আমরা ভাগ করি 24 ঘন্টায় সেটা হয়েছে 163.2 মিলিমিটার। কিন্তু বৃষ্টিপাতের যে অংশ ছিল তার মূল বৃষ্টিপাতের অংশ ছিল রাত্রেবেলা, সেটা ছিল আমাদের রাত্রে 11টা 2 মিনিটে আমাদের প্রথম বৃষ্টিপাত শুরু হয়েছিল, এবং 11টার দিকে আমরা 12টার ভিতরে আমরা পেয়ে নিয়েছিলাম 70 মিলিমিটার। এর পরবর্তীতে আমরা রাতে 3টার দিকে রাত 12টা থেকে 3টার ভিতরে আমরা পেয়েছি 53 মিলিমিটার, এবং রাত 3টার দিকে সকাল 6টার ভিতর পেয়েছি 40 মিলিমিটার। এই টোটাল 163, আর সকালের দিকে 0.2 মিলিমিটার হয়েছিল। মোট 163.2 মিলিমিটার
বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এবং সেটা ছিল আমাদের জন্য খুব স্বল্পতম সময়ের ভিতরে বেশি পরিমাণ বৃষ্টিপাত। এর আগে গত জুন মাসে 2022 জুন মাসের 16 তারিখ ঠিক একই রকম ঘটনা ঘটেছিল, তবে সেটা ছিল ডিউরেশনটা ছিল বেশি, সেটা ছিল প্রায় 3 দিনে পুরো 24 ঘন্টায় আমাদের টোটাল বৃষ্টিপাত ছিল 303.4 মিলিমিটার। টোটাল বৃষ্টিপাত ছিল 24 ঘন্টায়। এর মধ্যে ইন্টেন্সিটি বেশি ছিল বিকালের দিকে, দুপুরের দিকে বৃষ্টিপাত হয়েছিল, সেটা আমাদের 12টার দিকে 3টার ভিতরে। সেই সময় আমাদের যে বৃষ্টিপাত হয়েছিল সেটা সেখানে ছিল একটানা 110 মিলিমিটার। এখন দেখা যাচ্ছে যে আমাদের বৃষ্টিপাতের যে ইন্টেন্সিটিটা অর্থাৎ তীব্রতাটা বেড়ে যাচ্ছে, বৃষ্টির পরিমাণ দিন সংখ্যা আর পাশাপাশি বাড়তেছে, কিন্তু যখন হচ্ছে তখন বেশি হচ্ছে। এটাই আমাদের ক্লাইমেটিক্যালি আমাদের যে সমস্যা যেটা হচ্ছে সেটা। এটা হলো কি বৃষ্টি নিয়ে একটু আরেকটু কথা না বললেই না হয়। আমাদের টেম্পারেচারের কথা একটু বলতে হয়, যেহেতু জুন মাসে অর্থাৎ এই বছরের জুন মাসে আমাদের যে টেম্পারেচার হয়েছিল, আমাদের আবহাওয়া অফিসে যে 1956 থেকে আমাদের যে ডাটা আছে, সেই ডাটার মধ্যে দেখা যাচ্ছে যে 2022 সালের জুলাই মাসের আমাদের যে টেম্পারেচার ছিল, সেটা টেম্পারেচার ছিল হাইয়েস্ট টেম্পারেচার ছিল, সেটা ছিল আমাদের টোটাল টেম্পারেচার ছিল 38.9 ডিগ্রি সেই দিন। অর্থাৎ আমাদের এখন পর্যন্ত যে জুলাই মাসে যে টেম্পারেচারের গড় যেটা আছে, সেটা আমাদের নর্মাল থাকার কথা 30.9, সেটা আজকে পর্যন্ত যেটা আছে তার গড় আজকে দুপুর 12টা পর্যন্ত সেটা ছিল 34.9। প্রায় 4 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। 1 ডিগ্রি টেম্পারেচার বা বৃদ্ধি পাওয়া মানে অনেক বড় বিষয়, কিন্তু সে জায়গায় আমরা 4 ডিগ্রি টেম্পারেচার গড় আমরা টেম্পারেচার অলরেডি বেশি পেয়েছি। এখন আমি বলতে চাচ্ছিলাম যে পূর্বাভাসের কথা, যেটা আমরা আগামী দিনগুলো যে পূর্বাভাসে আসলে এই মধ্যখানে যে বৃষ্টিটা ছিল তার আরেকটা কারণ ছিল, বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। সেটা কিন্তু মনসুন সিজন অর্থাৎ মৌসুমী বায়ু যখন হয়, তো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 4 মাসে যখন মনসুন হয়, সেটা ডিস্ট্রাকটিভ হয় না, খুব ধরনের ক্ষয়ক্ষতিপূর্ণ হয় না, সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। কারণ অনেক সময় অনেক বৃষ্টিপাত থাকে, সেই বৃষ্টিপাত ঝরে সেটা শেষ হয়ে যায়। তো সেটাই হয়েছিল আমাদের সেই মনসুন সিজনের যে সাইক্লোন যেটা সৃষ্টি হয়েছিল, সেই সাইক্লোনের কারণে আমাদের এখানে কিছুদিন ড্রাই গেছে, টেম্পারেচারটা বেশি ছিল এবং পাশাপাশি আমরা বৃষ্টিপাত পেয়েছি। এটা কিন্তু একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। এবং এই বছরে যে আমরা ক্লাইমেটিক্যালি অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আমরা গত 2 দিন আগে দেখতেছিলাম যে আজকে অর্থাৎ আজকের তারিখে যে বৃষ্টিপাত হওয়ার কথা একটু রিমার্কেবল, 19 এবং 20 এবং আগামী 23 তারিখ। আজকে এখন পর্যন্ত আমি জাস্ট 12:21 আমাদের একটা যে ফরকাস্টের যে অংশটা, সেটা দিয়ে মডেল কাউন্ট করে আমি যে আউটপুট পাইছি পুরোটা আমি আনতে পারিনি 3 দিনে, মাত্র 2 দিনেরটা নিয়ে আসছি। মানে যে সেই 2 দিনে দেখা যাচ্ছে যে আজকের যে বৃষ্টিপাতটা, সেই বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলক বেশি আছে, বাট এটা কিন্তু খুব এক্সেপশনাল কোনো বেশি না, নর্মাল যেভাবে হয় তার থেকে বেশি আছে। আর একটা বিষয় হলো যে আজকে টোটাল বৃষ্টিপাত গত 24 ঘন্টা অর্থাৎ গতকালকে সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 78.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, কিন্তু সেটা ছিল ডিউরেশনটা ছিল লম্বা, পুরো 24 ঘন্টায়। সেই জন্য আমরা মনে হয় খুব একটা আমাদের সমস্যার সৃষ্টি হয় নাই। আর একটা যেটা আছে, আজকে 19 তারিখে আমাদের যে বৃষ্টিপাত হওয়ার কথা, মূল বৃষ্টিপাতটা হবে আমাদের সন্ধ্যার পরে। এর আগেও বৃষ্টিপাত আছে, তবে এটা থেমে থেমে আছে। আর বৃষ্টিপাতের যেটা ফরকাস্টে ছিল গত 3 দিন আগে, যেটা ফরকাস্টে দেখেছিলাম যে 18 এবং 19 তারিখে হেভি রেইনফল ছিল, সেটা দিকে একটু কনভার্ট হয়ে গেছে। এটা আমরা হয়তো বা সেভ হয়ে গেছে। এটা আজকে যেটা নিয়ে আসছি, যেটা সুনামগঞ্জের জন্য অঞ্চলের জন্য একটু, যদি এখানে দেখানোর পর সুনামগঞ্জের জন্য একটু অ্যালার্ম, সুনামগঞ্জের কিছু পয়েন্টে রেইনফলটা বৃদ্ধি পাবে। এবং সিলেটের ক্ষেত্রে যেটা হবে, সেটা সিলেটে আজকে আছে, বিকালের দিক থেকে শুরু হবে, সেটা পরিমাণটা কম হালকা থাকবে এবং পাশাপাশি রাত্রের দিকে একটু পরিমাণটা বেশি হবে। এবং আগামীকালকে তুলনামূলক কমবে এবং আগামী 23 এবং 22 এবং 23 তারিখ বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে দিনসহ। এটাই হলো আগামী পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের আমি বক্তব্য প্রায় শেষের পথে আরেকটা বিষয় আপনাদের নলেজে দিচ্ছি। যেমন পাঠানটুলা থেকে মদিনা মার্কেট এই এলাকায় জলবদ্ধতা হয়,
এই রাস্তাটা কিন্তু আমাদের নয়। আমরা গায়ে পড়ে আমাদের এলাকার জনগণকে বাঁচানোর জন্য আমরা ড্রেনগুলো, যেটা রোডস অ্যান্ড হাইওয়ে, তাদের কাছে বারবার আমরা চিঠি দিয়েছি, হয় আমাদের কাছে হস্তান্তর করো, নতুবা তোমরা এটা করো। আমরা দিয়েছি, যদি তোমরা মেনটেন করতে পারো না আমরা কাছে দাও। কিন্তু তারা এই এখন পর্যন্ত যেভাবে ওই যে কি বাইপাসের 13 বছর লাগাইছে, এইটা তো এই অবস্থা। তো আমরা ড্রেন আমাদের জনগণকে বাঁচানো, আমরা নিজেরা আমরা এই ড্রেন করে নিচ্ছি। তারপরে বড় বড় লাইটের পুল, 33,000 ভোল্টের লাইটের পুল, সেখানে আমরা ইচ্ছা করলেই এটা আমরা সেটা 3 মাস সময় লাগে সেটা একটা একটা করে সরাইছি। এখন আমরা আরও কিছু, যে সময় আমরা আরও কিছু দলানকুটা এখানে অবৈধভাবে দখলে আছে রাস্তার দুই সাইড, সেটা রোডস অ্যান্ড হাইওয়েকে তারাও দিয়েছে, দাগও দেওয়া হয়েছে, কিন্তু বন্যা চলে আসলো, এটা এই কারণে আমরা এইটা টোটাল ড্রেনটা ব্লক ফাটানটুলা থেকে পানি এসে নেমেই এখানে এই রাস্তাটা অনেক নিচু। এই হলো একটা। 2 নম্বর হচ্ছে সুবানীঘাট সড়ক ও জনপথ বিভাগে আমরা বারবার বলছি যে এটা এই পয়েন্টটা টার্নিং, কিন্তু মানুষ এসে শহরের মধ্যে ধাক্কা খায়, প্রথমে তো আমাদের উপর এটা চড় যায়, এটা সড়ক ও জনপথ। কিন্তু আমরা এই রাস্তার করতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে, কারণ এটা পুরো নাইরপুল থেকে ওই যে ড্রেনটা নিয়ে যেটা যেতে হবে আমাদের ওই ছড়া পর্যন্ত। কিন্তু তারা তো অনেক বছর, কালকেও গত কয়েকদিন আগেও আমরা মিটিং করেছি, তারা অবশ্যই জানিয়েছেন যে এটা তারা করবেন। কিন্তু এই হলো সুবানীঘাটের অবস্থা। আমগরখানার এই যে থেকে নিয়ে আপনার এয়ারপোর্ট রোড, এগুলা কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে। এই যে মাটি দোষে আমরা কিন্তু আমাদের জনগণের কারণে আমরা কি আমাদের ক্রেন দিয়ে মাটি সরাইছি, এটা করছি, এগুলো আমরা করছি। তো যাই হোক, আমাদের আর তোমাদের না, সবাই মিলেই আমরা চেষ্টা করতে হবে এই সমস্যাগুলা সমাধানের পথ খুঁজতে হবে। আমি আপনাদের এই দীর্ঘ সময় আপনারা আমাদের ডাকে এসেছেন, আমি আপনাদের সকলের দোয়ার সহযোগিতা চাই। আর আমাদেরকে যদি ইনফরমেশন দিয়ে যদি আমরা কাজ করি না, তখন আপনারা অবশ্যই লিখবেন। আপনাদের লেখনির মাধ্যমে আমরা সজাগ হব, আমরা আপনাদের লেখনির মাধ্যমে আমরা ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করব, এটাই স্বাভাবিক। আমি অতীতে যেভাবে আপনাদের কাছে সহযোগিতা পেয়েছি, আপনাদের সহযোগিতার কারণে আজকে সিলেট সিটি কর্পোরেশন এই পর্যায়ে আসছে। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা দোয়া কামনা করে, এবং প্রাকৃতিক এই দুর্যোগ মুহূর্তে আমরা সকলকে এবং জনগণকেও একটু একটা বিষয় আমি এটা বলে রাখি, এটা আপনাদের সমর্থন নিব। আজকে আমাকে সরকারে আইন করে দিয়েছেন যে কেউ যদি ছড়া, খালে বা ময়লা দোকানে আবর্জনা ফেলেন, তাকে 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতা সরকার দিয়েছে। কিন্তু আমরা 2 টাকাও তো জরিমানা করি নেই, বারবার বুঝাইতেছি। আজকে যান আপনারা, আমি সকালে গিয়ে আসছি, জল্লারপাড়ের এই যে মুক্তিযোদ্ধা মার্কেটের পিছনে সমস্ত প্রেসের কাগজ রেকর্ড সব নিয়ে ওনারা এখানে বানিয়েছেন। মায়া হোটেল নামে এক হোটেলের সালি নিয়ে বলে দিয়েছেন। তারপরে আপনারা জানেন যে লাইক বাই নিন আপনার দলবৃষ্টি, ওনার কমার্শিয়াল বিল্ডিংয়ের যা আছে সব আমি বলছি যান, আমাদের ম্যাজিস্ট্রেট যাক যে এগুলা। কিন্তু এইভাবে যদি আমাদের মানে লুকিয়ে ছড়ার মধ্যে, খালের মধ্যে, তো এইটা মানে আমাদের একটু এটাতে আমরা যদি দেখছি অনেক ভদ্রভাবে বলে কোনো কাজে আসতেছে না। আমি আপনাদের অপিনিয়ন চাই। এখন আমরা যদি একসঙ্গে যাই, আপনারা লিখবেন মরার উপরে খাড়ার ও গেল বন্যা, এ বলে করোনা, তাই না ইচ্ছে তখন জরিমানা করা। এখন কিতা করতাম, আপনারা বুঝে পাওয়া ধরলেও হয় না, বুঝাইলেও হয় না। এখন কিতা করলে এইটা দেখি আমরা বাঁচতাম পারি। আপনারা এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মেয়র। আমি আমার কাছে মাইক্রোফোন থাকে, আমি প্রথমে ফ্লোরটা নিলাম। আপনার আন্তরিকতার, সিলেট নগরীর উন্নয়নে আপনার আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই এবং নগরবাসীরও নেই। আমরা দেখেছি গত বন্যার সময় আপনি যেভাবে কুমারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার জন্য যেভাবে পরিশ্রম করেছেন, এটি আমরা দীর্ঘদিন মনে রাখবো। তো আমার 2টি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হলো আপনি ট্রেন করেছেন
পানি যাওয়ার জন্য, কিন্তু পানি রাস্তায় থাকে, ড্রেনে পানি যায় না, এই জন্য জলাবদ্ধতা। এর পিছনে ইঞ্জিনিয়ারিং কিছু ত্রুটি রয়েছে, এই বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে যে ড্রেনের মধ্যে পানি যাওয়ার জন্য আপনারা 6 ইঞ্চির পরিমাণ নেট দিয়েছেন সাইডে দিয়ে, এটি কিন্তু রাস্তার লেভেল থেকে অনেক জায়গায় অনেক উপরে, যে কারণে পানি নেমে যায় না। এটি কমপক্ষে 1-1.5 ফুট নেটিং করা দরকার রড দিয়ে, তাহলে দ্রুত পানি নেমে যাবে। এটি একটি বিষয়, মানে এটা বড় করার লাগে, বড় করার জন্য। আর দ্বিতীয় একটি বিষয় হলো, আপনি বিভিন্ন দেশে গিয়েছেন, দেখেছেন যে পাকা রাস্তা এবং ড্রেইনের, বিটুইন পাকা রাস্তা এন্ড ড্রেইনের এখানে কিন্তু কোনো মাটি থাকে না। আপনার যে ড্রেন আছে তারপরে কতটুকু জায়গা আছে, 2-3-4 ফুট কাঁচা জায়গা মাটির, এরপরে আছে আপনার রাস্তা, যার ফলে এই মাটি থাকার কারণে পানি নিষ্কাশন হয় না। এটি আমার মনে হয় ড্রেন থেকে রাস্তা পুরোটাই পাকা করা দরকার, তাহলে দ্রুত পানি নেমে যাবে। এই বিষয়গুলো যদি আপনি দেখেন, আমার মনে হয় তাতে আপনার এই যে পরিশ্রম এটি সার্থক হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। আমার মনে হয় যদি একটা সুবিধা হইব, আপনারা সময় বাঁচবো, আপনারা সবাই মিলে যে সকল প্রশ্ন কয়েকটা যে প্রশ্নগুলো হয় তাই একবারে লিখলে আমরা একবারে উত্তরটা দিলাম, তাহলে আপনারা হ্যাঁ সঙ্গে বলল। আমি যেহেতু এখন এলাকা ভিত্তিক সবকিছু চলে গিয়েছে, আমাদের লোডশেডিংও দেখছি এলাকা ভিত্তিক হচ্ছে, তাহলে আমি এলাকা ভিত্তিক একটু কথা বলতে চাচ্ছি। আমাদের 25 নম্বর ওয়ার্ডে হরেন্দ্রপুর থেকে চন্দ্রপুর পর্যন্ত যেহেতু 2 দিকে ড্রেন হচ্ছে, এই জন্য আমি এদিকে কথা বলতে চাচ্ছি না, এখানে তো পানি জমবেই যেহেতু ড্রেনের কাজ শেষ হবে। কিন্তু আপনি দেখলাম 2 বছর আগে খুব ডারগুল পিটিয়ে আমাদের ডিসি ট্রাফিককে নিয়ে অনেক উচ্ছেদ অভিযান এবং সফলভাবে করেছেন, এই জন্য আপনাকে মুবারকবাদ। আমাদের 25-এ আমাদের প্যানেল মেয়র ওয়ানো ছিলেন সাথে। কিন্তু ইদানিং দেখছি যে রেলওয়ের ওভারব্রিজ মানে 79 থেকে দক্ষিণ সুরমা থানা সংলগ্ন, এখানে দুদিকে ওয়ার্কশপ গজিয়ে উঠেছে, এবং ওয়ার্কশপের যে রাস্তা এখানেই তো আছে, এরপরে টাকা স্ট্যান্ড থাকা সত্ত্বেও এখানে তারা ঘন্টার পর ঘন্টা টাক লাইনে দাঁড় করিয়ে থাকে, এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই দেখা যায় যে পানি জমে যায়, দ্রুত অ্যাক্সিডেন্ট হয়, যানজট জলজট, যেটা এখানে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এই ব্যাপারে আপনি দ্রুত কোনো পদক্ষেপ নেবেন কিনা, এলাকাবাসী উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। কারণ আপনার জানা যাচ্ছে আমরা কিছু লিবারেল ছিলাম, বন্যা এবং আমাদের এই যুগের কারণে আপনারা দেখছেন জিন্দাবাজার এরিয়া সব জায়গায় হকার টকার সবই বসে গেছিল, রিক্সা সবই এখন থেকে শুরু হয়েছে, ইনশাল্লাহ এগুলা ক্লিয়ার হবে। এরপরে আপনার যদি প্রশ্নটা করলেন একসাথে জীবনের নোটটা লেখো। আপনি যেটি বলেছেন যে প্রথমে বলেছেন যে দুর্যোগ তৈরি হয়েছে, সেখানে বৈশ্বিক একটি জলবায়ু, অবশ্যই সেটি থাকবে যেহেতু সিলেট বিশ্বের বাহিরে নয়। প্রথম কথা হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা আপনি গড়ে তুলেছেন বিগত কয়েক বছর থেকে, তার আসলে সক্ষমতা কতটুকু বা ভবিষ্যৎ সময়ে কতটুকু নির্ধারণ করেছেন, যেহেতু অতিবৃষ্টি হবে, খরা হবে, সবকিছু বিবেচনা করে কিন্তু একটি স্থাপনা তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনাদের ড্রেনেজ ব্যবস্থার যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি, সেই সাথে তার যে ক্যাপাসিটি, এটি মনে হয় জটিলতা রয়েছে। অর্থাৎ অতিবৃষ্টি হলে এখানে সবসময় পানি হবে, আর একটি ড্রেন গড়ে তোলার পর খুব কম সময়ের মধ্যে এটি আবার ভেঙে ফেলা সম্ভব নয়। সুতরাং এই যে সামনের যে সময়টুকু, কত বছর এটা থাকবে বা কি পরিমাণ পানি জমা রাখা যাবে বা ধারণ করবে, এটি আসলে আপনাদের প্ল্যানিং এ ছিল কিনা? ধন্যবাদ। লাউয়ের ঘটনাটি কি? মাসের পর মাস লাউয়ে এলাকা দিয়ে পানি নামতেছে না, এই ঘটনাটা সেখানে কোনো পাম্প করে পানিটা নামানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা? এই জায়গাটা তো আমার মনে হচ্ছে এখানে আমরা রোধ করা পারি। আপনারা বক্তব্য বলেছেন যে বিভিন্ন মিডিয়াতে আজকে 1000 কোটি টাকার মতো ব্যয় হয়েছে এবং অপরিকল্পিত বলা হয়। আমি এই বিষয়টা আপনার একটু ডিসকাশন করতে চাই।
আপনারা যে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করেন তাদেরই কয়েকজন বিশেষজ্ঞের সাথে আমরাও কথা বলি নিউজের সাথে, তো ওনারা বলেছেন যে বক্স কালভার্ট না করার জন্য, কিন্তু প্রতিটা চলাকালে দেখা যাচ্ছে বক্স কালভার্ট করা হচ্ছে, এটা কি অপরিকল্পিত নয়? আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই মেয়াদান্তেই প্রায় 500 কোটি টাকার মতো ব্যয় হয়েছে শুধু ড্রেনেজ ব্যবস্থার জন্য, বক্স কালভার্ট, তারপরে চলাখাল এই বিষয়ে। তার এখনো তো এই 500 কোটি টাকার কোনো ফলাফল পাচ্ছে না এই কত বললো? 500 কোটি টাকা আপনার আমাদের 500 কোটি টাকা ব্যয় হচ্ছে, এটা আপনার প্রকল্প থেকে তথ্য পাবো না 60 টাকা 60 এবং অনেক এই চলাখাল যেগুলো ওয়াকওয়ে করা হচ্ছে এগুলা ছোট করা হচ্ছে, কোন কোন জায়গায় বড় করা হচ্ছে, এরকম হচ্ছে। কোন কোন ছড়া ছোট হচ্ছে? সাগরদিঘি পাড়ের যে ওয়াকওয়ে এই ইয়াটা করা হচ্ছে, এখানে কিছু পরশুদিন আমরা দেখে আসছি অনেক জায়গায় ছোট করে নিয়ে আসা হচ্ছে। কি হয়েছে? ছোট করে নিয়ে আসা হচ্ছে, ফলে পানির প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এই জন্য জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আপনি ছোট হয়েছে, আপনি মানে আমি যতটুকু সাগরদিঘির পাড় যতটুকু ছিল তার চাইতে বেশি আমরা সরকারের এই যে মেডিকেল কলেজ থেকে বলে তাদের কাছ থেকে আমরা এটা জায়গা বৃদ্ধি পেয়েছি। আপনি আমাকে মাপ দিয়ে যদি আপনার সঙ্গে যাব, সেটার মাপ দেখেন কতখান, আর আমরা দিয়েছি কতখান, বৃদ্ধি পেয়েছে 1.5 গুণ। 50 ফুট আছে, আমরা আমরা আরো 50 ফুট তাদের কাছ থেকে বেশি করে নিয়েছি এই উসমানী মেডিকেল কলেজ থেকে। জি, আর 500 কোটি টাকার কথা বলছেন, সেটা বদরুদ্দিন আমার কামরানের সেই 2013 থেকে শুরু করে সেই হিসাব যদি এখন আনেন, সেটা তো আছে। আপনারা তথ্য চাইলেন, আমি তথ্য ওই আমলের তথ্য সহ যদি যোগ করেন। আর কোন প্রশ্ন আছে? নাই। আচ্ছা, আমরা অনেকে মনে করি ওয়াকার কারণে পানির নামছে না, এর কারণে জলবদ্ধ। আর মাননীয় মেয়র, আপনার দেশে বলছি একটা বিষয় আপনি বলেছেন যে শহর রক্ষা বাঁধের বিষয়ে, যেটা আপনি বলেছেন যে পরিকল্পনায় আছে এবং সেটা করতে চাচ্ছেন, যেটা হলো স্লুইস গেটের কথা আপনি বলেছেন। তো যেখানে আমাদের যেটা এই বন্যার সময় উঠে এসেছে নদী খনন প্রকল্প, যেটা যে নদী খনন যদি না হয়, তার নদীর দায়িত্বটা কিন্তু কমে গেছে। সেই জায়গায় যদি সমন্বয় না করে আপনি স্লুইস গেট করেন কিংবা শহর রক্ষা বাঁধ করেন, ভবিষ্যতে যদি এ ধরনের বন্যাই হয়, তাহলে আপনার এই শহর রক্ষা বাঁধ কিংবা স্লুইস গেট কতটুকু কাজে আসবে, সেটা আসলে একটু ভাববার বিষয়। আরেকটা বিষয় হলো শহরে যে উন্নয়ন কাজগুলো হচ্ছে, আমরা দেখেছি যে এই উন্নয়ন কাজগুলা যেখানে শুষ্ক মৌসুমে হওয়ার কথা, সেগুলো আসলে প্রলম্বিত করা হয়। তো প্রলম্বিত করা হয় যে কারণে বর্ষা মৌসুম আসার পরে কাজটা বন্ধই থাকে। আর একটা বিষয় যে এখানে একটু স্বচ্ছতার বিষয় আছে, যেটা হলো যে প্রত্যেকটা এই কাজ বলেন যে আপনার টেন্ডারে যে কাজগুলো হয়, আপনার ড্রেনেজ প্রকল্প বলেন, রিটেনিং ওয়াল বলেন বা রাস্তার কাজ বলেন, আমরা দেখেছি কোথাও কোনো কাজের যে আপনার ইয়ে আছে, এই এটার বলে সিটিজেন চার্টার কাজের যে এস্টিমেট গুলো আছে, অন্তত এগুলা এই জনসম্মুখে আনা দরকার। ধন্যবাদ। তাহলে ইনশাল্লাহ আমাদের আজানও পড়ে গেছে, যে লাওয়াই সম্পর্কে যে ইনফরমেশন ইনশাল্লাহ আমরা এটা দেখব। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আমাদের যে নগরীতে যে উন্নয়ন কাজগুলো হচ্ছে, বিশেষ করে ড্রেনেজ সিস্টেমের যে কাজ, আমি মনে করি যে নালায় যে পানি জমার পিছনে যে কারণটা দেখা যায় যে আপনার যে ঠিকাদার যারা কাজ করেন
সবাই কাজ করার পরে অনেক পরিমাণ বালু রাস্তার পাশে ফেলে রাখে। এই বালুগুলো কিন্তু ড্রেনের মধ্যে পড়ে। আমি আজকেও দেখাতে পারবো আম্বরখানা থেকে শুরু করে রিসেন্টলি যে কাজটা হয়েছে সাইকেল ওদিকে, আপনারা যদি যান ওইদিকে দেখতে পারবেন যে রাস্তার পাশে অন্তত পক্ষে 1 ট্রাক বালু রাস্তার পাশেই ফেলে রাখা আছে। এই বালুর পরিমাণ আরো বেশি ছিল, সম্প্রতি বৃষ্টির কারণে এই বালুগুলো সবগুলো কিন্তু ড্রেনে পড়েছে। তো আপনারা এই ড্রেনগুলো যদি পরিষ্কার করতে যান দেখবেন যে ড্রেনের নিচের দিকটা বেশিরভাগ অংশে বালুতে যান। এরকম অবস্থা পূর্ণ করবে। এই মানে জিনিসটা কি কারণে প্রতিবারই হচ্ছে কাজের সময়, এই বিষয়টা আসলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বা আপনারা যারা আছেন সংশ্লিষ্ট তাদেরকে বিষয়টা বোঝানো দরকার। আর যারা ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটা, এটা কিন্তু অনিয়মিত, এটা সব সময় হয় না, এটা নিয়মিত বা বাড়ানোর প্রয়োজন। আর বিশেষ করে শুধু মূল রাস্তা নয়, অলিগলির ভিতরেও অনেক ময়লা জমানো রয়েছে। আমি বিশেষ করে দেখেছি অনেক অলিগলিতে এই যে পাশাপাশি থেকে ময়লা আবর্জনা ফেলা হয়, সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয়। কাউন্সিলর যারা দায়িত্বে আছেন তারা হয়তো যথাযথ সময় দিতে পারেন না, এই বিষয়গুলো ওনাদেরও খতিয়ে দেখা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে তোমার প্রশ্ন আর তো নেই, কই লোকে এখন আগামী বছর 3 আগে আমরা দেখেছি যে সিলেট নগরে 26টি ছড়াখাল উদ্ধারের উদ্যোগ নিয়েছিলেন এবং আমরা বেশ দেখেছি। এখন সেই ছড়াখাল কতটুকু উদ্ধার অবস্থা আছে কিংবা উদ্ধার করতে পেরেছেন কিনা বা কোন অবস্থা আছে বা এই জিনিসগুলো আমরা একটু জানতে চাচ্ছি। আর আরেকটা জিনিস, প্রায় দেখা যাচ্ছে বৃষ্টি হলেই জলাবদ্ধতা, সেক্ষেত্রে কোন কোন পয়েন্টে জলাবদ্ধতা আছে সেই পয়েন্টগুলো আপনারা নির্ধারণ করতে পেরেছেন কিনা, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে রাস্তার পাশে যে ড্রেনের সাথে রাস্তার যে নেট দিয়ে ছোট ছিদ্র করা হয়, বেশিরভাগ দেখা যায় সেই ছিদ্রগুলো একদম ভরাট হয়ে গেছে কিংবা বন্ধ হয়ে গেছে। আপনারা সেইগুলো আসলে সবসময় খোলা রাখার ব্যাপারে কোনো পরিকল্পনা নিচ্ছেন কিনা? অনুরোধ করতে চাই মাননীয় মেয়র, প্রত্যেক ডিসিএস থেকে একটা প্রশ্ন। আপনি একটা বিষয় আপনি বলেছেন, উত্থাপন করেছেন যে একটা আইন আছে ময়লা আবর্জনা ফেলার, তো সেক্ষেত্রে আপনার ব্যক্তি আরিফের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি জেলা প্রশাসকের অবস্থানে থাকতেন, জনপ্রতিনিধি না হয়, সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিতেন জেলা প্রশাসক থাকতেন যদি এই আইনটি প্রয়োগের ক্ষেত্রে? আরেকটি প্রশ্ন হচ্ছে, এটা তো আর বলাই লাগতো না, মানে মিনিটে মিনিটে অ্যাকশন হইতো। আরেকটি প্রশ্ন, বর্ধিত হচ্ছে সিটি কর্পোরেশন, সেক্ষেত্রে এখন যে চ্যালেঞ্জ আপনার হাতে, সেই চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করতে আপনার হিমশিম খেতে হচ্ছে বলতে গেলে বলা যায় সেটা। সেক্ষেত্রে বর্ধিত সিটি কর্পোরেশন আগামী দিনের পরিকল্পনায় কোনো অস্থায়ী প্রোটেকশনের ব্যবস্থা না, বর্ধিত সিটি কর্পোরেশন সহ মাস্টার প্ল্যান স্থায়ী কোনো ধরনের পরিকল্পনা আপনি নিচ্ছেন, একটু বলবেন। তাহলে তো শেষ, এখন আমি আনসারটা দিয়ে দিই। একবারে কইলি না, কোনটা রাজা মেনশন? হ্যাঁ, ওই মনে রাজা মেনশন, রাজা মেনশন পাঙ্গোটা কোর্টও যাও। কোনটা? আমি একটা বিষয়ে দুঃখটা চাইছিলাম, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িতে চলে গেছে, এখন আগামী দিনে যাতে আমরা আর এই ভোগান্তির শিকার। আচ্ছা ঠিক আছে, রাজা মেনশন। আমি ব্যবসায়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের 26 নম্বর ওয়ার্ডের যে সাধারণ ব্রিজ যেটা রয়েছে, ব্রিজের যে বাঁধ, এই ওভার ব্রিজ যেটা, এখানে কিন্তু 5 মিনিট বৃষ্টি হলে সেখানে হাঁটু জল থাকে। এটা সারা বছর আমরা যখন এই ব্রিজের সামনে আসি তখন আমরা মনে করি আমরা যে সুরমা নদী আমরা সাথে। আচ্ছা ঠিক আছে, এটা বলছি, তুমি তো কইছো এটা স্থায়ী একটা সমাধান হইব, কইরা বল জোরে নজিস। আমি আমার ওই যে কইছো যে এক্সটেনশন সিটি সহ আমরা অলরেডি আমরা সার্ভে করে, ডিজিটাল সার্ভে করে গভর্নমেন্টের প্রভার ওয়েতে আমরা, যে কারণ এইখানে হাফ ডান কিছু করা লাগবে না, এখানে অনেকগুলো ছড়া রাস্তা এবং এখানে যেহেতু একটা স্কোপ আছে, এখনো অনেকগুলো জায়গা আছে, কাজেই এই সুযোগটা যেহেতু বর্তমান সিটি কর্পোরেশনের চাইতে এক্সটেনশন সিটিগুলোতে একটা সুন্দর ওয়েতে করার একটা সুযোগ রয়েছে, খেলার মাঠ থেকে শুরু করে সব কিছু দিয়ে আমরা একটা প্রস্তাবনা তৈরি করে আমরা অলরেডি
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এবং একটা 2 নম্বর হচ্ছে আমাদের এই চ্যালেঞ্জ আমাদেরকে আসলে হঠাৎ করে আপনারা স্বীকার করেন যে আমার 2টা বছর করোনার কারণে কোনো ধরনের এফেক্টিভ কাজ করতে পারি নাই। তারপরে এর মধ্যে থেকে আমরা কাজ করার চেষ্টা করি, এর মধ্যে চলে আসলো বর্ষা। তার মধ্যে যতটুকু সম্ভব আমরা যদি সুযোগ আল্লাহ তাআলা দেন এই শীত মৌসুমে, আমার মনে হয় আপনারা খুশি হবেন যে আমরা সিরিয়াসলি এই কাজগুলো পদক্ষেপ নেব। 2 নম্বরে যে বলছেন আমার ভাই রামেনশন ডুবে যায়, কতগুলো পত্রিকায় আসছে যে আমরা খালি মেয়রে মিটিং করেন কোনো পরিবেশ আসলে মনে হয় যেন কালকেই অ্যাকশন শেষ হইল, কিন্তু আমার যে দৌড় একটু সীমাবদ্ধতা আছে। যেমন রাজা মেনশন আপনাদের সামনে এক্সাম্পল, আমাদের এটা হচ্ছে আমাদের যে কি ঝুঁকিপূর্ণ ভবনের অন্যতম, কিন্তু তারা কি করলেন, তারা এক্সপার্ট দিয়ে মহামান্য আদালত থেকে আমাদের বললেন না আমরা বিল্ডিং হলো আর মজবুত বিল্ডিং আর নাই, আর দিতে পারতে পারে। তবে আমরা কম্পিটিশন আছি, আমরা এটা নিয়ে হিয়ারিং যেহেতু আদালত পেন্ডিং, এই সময় আদালত পেন্ডিংয়ের কারণে আমরা এইটা ফাইটিংও আছি, আদালত রায় পাইলেই আমরা এটা শেষ হ্যাঁ তর্ক পড়ছে এগুলো বাংলা হইব ইনশাআল্লাহ। হ্যাঁ না না বুঝা গেছে। আচ্ছা, এরপরে যতটা প্রশ্ন করছেন রিলেভেন্ট, যেমন আমাদের রাস্তাঘাটের ড্রেনের পর্দা ছোট, আমাদের রাস্তার মধ্যে বালি ফেলে আসে, এগুলা সত্য বলে আমি আগেই স্বীকার করে নিয়েছি। গত 3 দিনে আমি ভিজিট করে দেখছি আমাদের দুর্বলতা কোন কোন জায়গায়, সেটা আমি আগেই স্বীকার করে নিয়েছি যে আমাদের ঠিকাদাররা এখানে রেখে আসছে। আমাদের আরেকটা জিনিস বললো, যখনও কিছু হয়তো ঠিকাদার বালি টেলে আসছে, কিন্তু আমাদের ধরে নিতে হবে আমাদের এই সিলেটে বর্ষা হলেই গুলা পানি চলে। এখন আমাদেরকে এর ভবিষ্যৎ পরিকল্পনা এটাতে বাঁচার জন্য আমরা দিচ্ছি যে এক্সপার্ট ওপিনিয়ন যেটা, সেটা শুনলে মানে অনেক হাজার কোটি টাকা ওনারা এক্সপার্টরা বলছেন ছড়ার পাশে পাশে বড় বড় পুকুরের জন্য আমরা জায়গা নিয়ে গর্ত করে পুকুরের মতো করা, যাতে বালি আসলে ওইখানে বালি, এরকম 25টা। এখন একটু জায়গা কিনতে করতে গেলে অধিগ্রহণ 3 গুণ পয়সা দিতে হয় গভর্নমেন্টে, এগুলা কাজে বিশাল বাজেট, এগুলা সমস্যা আছে। তারপরে আমরা দিয়ে রাখছি, আশা করি আপনাদের সব প্রশ্নই যথার্থ। আপনাদের এই প্রশ্নগুলো যেগুলো আপনারা আমাদের উপরে দিয়েছেন, ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আমাদের সকল কাউন্সিলর, আমাদের কর্মকর্তা, প্রকৌশল বিভাগ আমরা সচেষ্ট থাকবো। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও খেয়াল রাখবেন, কোথাও কোনো থাকলে আপনারা আমাদের বলুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের এই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। আজকের উপস্থিত সিলেট প্রেস ক্লাবের সভাপতি জনাব ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেস ক্লাব সভাপতি জনাব আলাজাদ, ইমজাদ সভাপতি জনাব মঈনুদ্দিন মঞ্জু, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জনাব মহিত চৌধুরী সহ সিলেটের কর্মরত বিভিন্ন প্রেস, ইলেকট্রনিক, অনলাইন গণমাধ্যমের ফটো জার্নালিস্ট সহ সম্মানিত সাংবাদিকগণ উপস্থিত আছেন। আমি আপনাদের সকলকে এই মহানগর আপনারা আমাদের তাকে এখানে এসে আমাদেরকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।